আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। 17 মাস বাংলাদেশের রাজনীতিতে 17 মাস মানে একটা যুগ। দীর্ঘ নীরবতা ভেঙে সামনে আসবেন শেখ হাসিনা, এমনটাই আশা করছিলেন দলের নেতাকর্মীরা। 23 জানুয়ারি 2026, স্থান ভারতের নয়াদিল্লি। কূটনৈতিক এই শহরের এক গুরুত্বপূর্ণ স্থাপনা ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া। ঘর ভর্তি আন্তর্জাতিক সাংবাদিক, কূটনীতিক, বিশ্লেষক। আলোচনার শিরোনাম সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ। আলোচনার কেন্দ্রবিন্দুতে একটি প্রশ্ন, বাংলাদেশে আসলে কি হচ্ছে? আর এটিই ছিল 2024 সালের 5 আগস্টের পর ভারতের মাটিতে আওয়ামী লীগ নেতাদের প্রথম সংবাদ সম্মেলন। কিন্তু সবার অপেক্ষা ছিল একটি কণ্ঠের জন্য, একটি কণ্ঠ যাকে গত 17 মাস ধরে কেউ প্রকাশ্যে শোনেনি। হঠাৎ অডিও চালু হয়। বাংলাদেশ আজ এক গভীর অতল গহ্বরের কিনারায় দাঁড়িয়ে। মুহূর্তেই মিলনায়তন নিস্তব্ধ, চিরচেনা কণ্ঠস্বর। সতেরো মাস পর এই প্রথম কোনো আনুষ্ঠানিক বা জনসম্মুখে শোনা গেল ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রীর বক্তব্য। তিনি মঞ্চে বা ক্যামেরায় ছিলেন না, শুধু ছিল তার অডিও বার্তা। My beloved countrymen, this is Sheikh Hasina speaking. মঞ্চে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হক চৌধুরী নওফেল, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ এ আরাফাত, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এছাড়াও অনলাইনে যুক্ত হন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ভরা মিলনায়তনে দেশি বিদেশি সাংবাদিকদের ভিড়। শেখ হাসিনা নিজে সেখানে না থেকেও পুরো আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। বক্তব্যের শুরুতেই শেখ হাসিনা বর্তমান বাংলাদেশকে আঁকেন এক অন্ধকার চিত্রে। তার ভাষায়, বাংলাদেশ এখন সন্ত্রাস, নৈরাজ্য এবং গণতন্ত্রের নির্বাসনে নিমজ্জিত। তিনি সরাসরি আক্রমণ করেন নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে। তাকে আখ্যা দেন অবৈধ এবং বিদেশি স্বার্থে পরিচালিত পুতুল সরকার হিসেবে। To overthrow the foreign serving puppet regime of this national enemy. সেই অডিও বার্তায় তার কণ্ঠে ছিল ক্ষোভ, হতাশা এবং প্রত্যাবর্তনের দৃঢ় সংকল্প। তিনি দাবি করেন 2024 সালের 5 আগস্ট তাকে একটি সুনিপুণ সাজানো ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়। সেই দিনটিকে তিনি বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রের পতনের দিন হিসেবে তুলে ধরেন। তার কথায়, সেই দিন থেকেই দেশ প্রবেশ করেছে সন্ত্রাসের যুগে। On August 5th, 2024, from that day forward, the nation has been plunged into an age of terror, merciless, relentless and suffocating. বক্তব্যে একের পর এক অভিযোগ তুলে ধরেন তিনি। বলেন, আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে, রাজধানী থেকে গ্রাম সবখানেই লুটপাট, চাঁদাবাজি, দলবদ্ধ সহিংসতা চলছে। জীবন ও সম্পত্তির কোনো নিরাপত্তা নেই। নারী ও সংখ্যালঘুদের উপর হামলা লাগামহীন। মানবাধিকার ধ্বংস হয়েছে, গণমাধ্যমের স্বাধীনতা নিভে গেছে। এই বক্তব্য শুধু রাজনৈতিক অভিযোগ ছিল না, এটি ছিল একটি আবেগী বর্ণনা, যেখানে তিনি মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, সংবিধান সবকিছুকে বর্তমান সংকটের সঙ্গে যুক্ত করেন। তিনি বর্তমান পরিস্থিতিকে জাতির অস্তিত্বের লড়াই হিসেবে উপস্থাপন করেন। এরপর আসে বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, 5 দফা দাবি। এই 5 দফাকে তিনি বাংলাদেশের আরোগ্য পরিকল্পনা বলে আখ্যা দেন। অর্থাৎ তার মতে বাংলাদেশ এখন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, আর এই 5 দফাই সেই রোগের চিকিৎসা। প্রথম দাবিতেই তিনি সরাসরি আঘাত করেন বর্তমান প্রশাসনের বৈধতায়। তিনি বলেন, অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে অপসারণ করতে হবে। তার মতে, এই সরকার বহাল থাকলে বাংলাদেশে কখনোই অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। দ্বিতীয় দাবিতে তিনি বলেন, সহিংসতা ও নৈরাজ্য বন্ধ করতে হবে। অর্থনৈতিক পুনরুদ্ধার, নাগরিক সেবা এবং রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্য একটি অপরিহার্য বলে মন্তব্য করেন তিনি। তৃতীয় দাবিতে তিনি তুলে ধরেন সংখ্যালঘু, নারী এবং দুর্বল জনগোষ্ঠীর নিরাপত্তার প্রশ্ন। তিনি কঠোর ও অটল গ্যারান্টি চান। এই অংশে তার বক্তব্য আরও আবেগী হয়ে ওঠে, কারণ নারীর উপর সহিংসতার বিষয়টি তিনি বারবার উল্লেখ করেন।
চতুর্থ দফায় তিনি বিচার বিভাগের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান। সাংবাদিক, আওয়ামী লীগ নেতাকর্মী এবং বিরোধীদের বিরুদ্ধে আইনকে অস্ত্র হিসেবে ব্যবহার বন্ধ করার দাবি তোলেন। তার ভাষায় বিচার বিভাগকে আবার মর্যাদাপূর্ণ এবং নিরপেক্ষ প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। পঞ্চম ও শেষ দাবিতে তিনি বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যান। গত এক বছরে বাংলাদেশে ঘটে যাওয়া সহিংসতার ঘটনায় জাতিসংঘের তত্ত্বাবধানে একটি নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্ত পরিচালনার আহ্বান জানান তিনি। এটি ছিল একটি আন্তর্জাতিকীকরণের কৌশল, যা সরাসরি বর্তমান সরকারের উপর বৈশ্বিক চাপ তৈরির চেষ্টা। এই 5 দফা ছিল শুধু রাজনৈতিক দাবি নয়, এটি একটি বিকল্প রাজনৈতিক রোডম্যাপ, যা সরাসরি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করে। বক্তব্যের বড় অংশ জুড়ে ছিল অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে তীব্র ব্যক্তিগত এবং রাজনৈতিক আক্রমণ। শেখ হাসিনা দাবি করেন, বর্তমান প্রশাসন জনগণের কণ্ঠস্বর শুনতে ব্যর্থ হয়েছে, দেশকে হুমকির মুখে ঠেলে বিদেশি শক্তির স্বার্থ রক্ষা করছে। তার ভাষায়, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং সংবিধান ধ্বংসের পথে। একই সঙ্গে তিনি তার সমর্থকদের উদ্দেশ্যে একটি স্পষ্ট আহ্বান জানান, মুক্তিযুদ্ধের পক্ষের গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অসাম্প্রদায়িক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন তিনি বলেন, শহীদদের রক্তে লেখা সংবিধান পুনরুদ্ধার করতে হবে। শেখ হাসিনা আবারও আওয়ামী লীগকে বাংলাদেশের একমাত্র বৈধ গণতান্ত্রিক ঐতিহ্যের ধারক হিসেবে তুলে ধরেন। তার বক্তব্যে আওয়ামী লীগকে ইতিহাস, সংস্কৃতি এবং গণতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উপস্থাপন করা হয়। তার দাবি, জনগণের সহায়তায় দলটি আবার ছিনিয়ে নেওয়া সমৃদ্ধ দেশ ফিরিয়ে আনবে। সামনে 12 ফেব্রুয়ারি 2026-এর জাতীয় নির্বাচন। এই বক্তব্যের সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। আওয়ামী লীগ নির্বাচনী প্রক্রিয়ার বাইরে, নেতৃত্ব নির্বাসনে, মাঠে রাজনৈতিক অস্থিরতা। ঠিক এই মুহূর্তে দিল্লিতে বিদেশি সাংবাদিকদের সামনে এই অডিও বার্তা একটি স্পষ্ট বার্তা দেয়, শেখ হাসিনা এখনো রাজনৈতিক খেলায় সক্রিয়। অডিও বার্তা ছিল একদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের চেষ্টা, অন্যদিকে দলের নেতাকর্মীদের পুনরুজ্জীবিত করার আহ্বান। এটি ছিল নির্বাসন থেকে রাজনৈতিক কামব্যাকের একটি কৌশলগত ঘোষণা। প্রশ্ন হলো, এই কণ্ঠ কি বাংলাদেশের রাজনীতির গতিপথ বদলাতে পারবে, নাকি এটি থাকবে নির্বাসিত এক নেত্রীর প্রতিধ্বনি? উত্তর এখনো অজানা। কিন্তু 23 জানুয়ারি ঢাকায় বাংলাদেশের নারী সাংবাদিকদের সঙ্গে মার্কিন কূটনীতিকদের একটি রুদ্ধদ্বার বৈঠক হয়। বৈঠকে এক মার্কিন কূটনীতিক পরিষ্কারভাবে সাংবাদিকদের বলেন, আমরা জামায়াতের সঙ্গে বন্ধুত্ব করতেই চাই। এমন খবরই প্রকাশ করেছে খোদ মার্কিন মুল্লুকের নামজাদা পত্রিকা ওয়াশিংটন পোস্ট। নির্বাচনের মাত্র সপ্তাহ 3 আগে এমন খবরে যার পর নাই ঝড় উঠেছে দেশের রাজনীতিতে। নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে। প্রথম দিনেই মাঠে নেমেছে তারেক রহমান, শফিকুর রহমানের দল। দিনভর প্রচারণা শেষে দলগুলোর ক্লান্ত নেতারা যখন বাসায় হাতমুখ ধুয়ে খেতে বসেছেন কি বসেননি, ঠিক তখন যেন বোমা ফাটালো ওয়াশিংটন পোস্ট। বাংলাদেশে উপস্থিত মার্কিন কূটনীতিকদের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের কথোপকথনের একটি অডিও রেকর্ডিং পত্রিকাটির হাতে। সেখানে স্পষ্ট আলাপ, জামায়াতের সাথে বন্ধুত্ব চায় খোদ আমেরিকা। মানে, যে আমেরিকার সঙ্গে বন্ধুত্ব তো দূর, সামান্য সুনজর পেতে দৌড়াদৌড়ি করে হাই প্রোফাইল সব নেতারা, সেলফি তোলার পর তা নিয়ে চলে খুল্লাম খুল্লা রাজনীতি, সেই আমেরিকায় নাকি উল্টো বন্ধুত্বের প্রস্তাব দিচ্ছে জামায়াতকে। ভাবতে পারেন, মানে তলে তলে জল যে কোথায় গিয়ে ঠেকেছে ভাবা দেয়। সাম্প্রতিক সব জরিপে জামায়াতের জনপ্রিয়তার পারদ দেখা গেছে থার্মোমিটারের একদম চূড়ায়। সেদিনও যে জরিপটা ঝড় তুলল, তাতে দেখা গেল খোদ বিএনপির চেয়ে জনপ্রিয়তায় ঢের এগিয়ে জামায়াত এনসিপি জোট। তারপরও ভোটের মাঠ আর জরিপের খাতায় পার্থক্য থাকেই, এমন আলাপ চলছিল। কিন্তু এবার ওয়াশিংটন পোস্ট যা বলছে, তাতে বিএনপি সহ অন্য দলগুলো তা কিভাবে সামাল দেবে সেটাই দেখার বিষয়। হাসিনা সরকার পতনে আমেরিকার মদদ এখন ওপেন সিক্রেট। দুনিয়ার সবার জানা
আমেরিকা যা চায় তা না পেয়ে ছাড়ে না। জামায়াতের সাথে তো আর গল্প বলার জন্য বন্ধুত্ব চাইছে না আমেরিকা, সেটা পাগলেও বুঝবে। বিশ্লেষকরা বলছে জামায়াতকে ক্ষমতায় দেখতে চাই বাংলাদেশে, এমন সিদ্ধান্ত নিয়েই ফেলেছে বোধহয় আমেরিকা। বাংলাদেশের রাজনীতির দাবা বোর্ডে এবার এক অভাবনীয় চাল চালল আমেরিকা। যে দলটিকে দীর্ঘদিন ধরে কট্টরপন্থী এবং স্বাধীনতা বিরোধী হিসেবে ট্যাগ দিয়ে কোণঠাসা করে রাখা হয়েছিল, সেই জামায়াতে ইসলামের সঙ্গেই এবার ঘনিষ্ঠতা বাড়াতে চাইছে ওয়াশিংটন। তবে এই বন্ধুত্বের আড়ালে লুকিয়ে আছে এক কঠোর সতর্কবাণীও। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের হাতে আসা অডিও রেকর্ডিং এবং আনন্দবাজার পত্রিকার বিশ্লেষণ বলছে, আমেরিকা জামায়াতের সঙ্গে কাজ করতে প্রস্তুত ঠিকই, কিন্তু জামায়াত যদি ক্ষমতায় এসে কট্টর ইসলামী শরিয়া আইন চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তবে তার জন্য আমেরিকার পকেটে রয়েছে কড়া অর্থনৈতিক নিষেধাজ্ঞার দাওয়াই। ওয়াশিংটন পোস্টের রিপোর্টে উঠে আসা তথ্য অনুযায়ী গত 1 ডিসেম্বর ঢাকায় মার্কিন কূটনীতিকরা কয়েকজন নারী সাংবাদিকের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে বসেন। সেখানে এক কূটনীতিককে স্পষ্ট বলতে শোনা যায়, আমরা জামায়াতের সঙ্গে বন্ধুত্ব করতে চাই। শুধু তাই নয়, ওই কূটনীতিক সাংবাদিকদের কাছে জানতে চান জামায়াত নেতারা তাদের অনুষ্ঠানে আসতে রাজি হবেন কিনা, বা সাংবাদিকদের পক্ষে জামায়াতের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়া সম্ভব হবে কিনা। বিশেষজ্ঞদের মতে এটি ছিল মার্কিন পররাষ্ট্রনীতির এক বিশাল ইউটার্ন বা উল্টো যাত্রার ইঙ্গিত। শেখ হাসিনার শাসনামলে যে জামায়াত ছিল নিষিদ্ধ এবং কোণঠাসা, হাসিনার পতনের পরে সেই জামায়াতই এখন আমেরিকার কাছে গুরুত্বপূর্ণ এক রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। তবে আমেরিকার এই বন্ধুত্ব যে নিঃশর্ত নয়, তা ওই অডিও রেকর্ডিংয়েই পরিষ্কার। মার্কিন কূটনীতিকরা ভালোভাবেই জানেন জামায়াত একটি ইসলামপন্থী দল এবং তাদের মূল লক্ষ্য ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠা করা। কিন্তু আমেরিকা তাদের নিজস্ব স্বার্থ বা পশ্চিমা মূল্যবোধের জায়গা থেকে এটি মেনে নেবে না। তাই বন্ধুত্বের হাত বাড়ানোর পাশাপাশি তারা চাবুকও তৈরি রেখেছে। ওই কূটনীতিককে বলতে শোনা গেছে, আমি বিশ্বাস করি না যে জামায়াত শরিয়া আইন চাপিয়ে দেবে, কিন্তু যদি তারা তা করার চেষ্টা করে তবে আমেরিকা পরদিনই তাদের উপরে 100% শুল্ক চাপিয়ে দেবে। অর্থাৎ বাংলাদেশের তৈরি পোশাক শিল্প, যা আমেরিকার বাজারে বড় অংশ দখল করে আছে, তা এক নিমিষেই ধসে পড়তে পারে যদি জামায়াত আমেরিকার অপছন্দনীয় কোনো নীতি গ্রহণ করে। একে বলা হচ্ছে আমেরিকার প্রস্তুত রাখা দাওয়াই। জামায়াতের এই হঠাৎ উত্থান এবং আমেরিকার আগ্রহের পেছনে কাজ করছে দলটির সাম্প্রতিক রিব্র্যান্ডিং। রয়টার্সের এক বিশ্লেষণে দেখা গেছে, 5 আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর জামায়াত নিজেদের পুরনো প্রতিক্রিয়াশীল ইমেজ ঝেড়ে ফেলে জনকল্যাণমুখী দল হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। দলটির আমির ডাক্তার শফিকুর রহমান রয়টার্সকে বলেছেন, আমরা এখন আর প্রতিক্রিয়াশীল রাজনীতি করছি না, আমরা জনকল্যাণমূলক রাজনীতি শুরু করেছি। বন্যা দুর্গতদের সহায়তা, আন্দোলনে নিহতদের পরিবারের পাশে দাঁড়ানো এবং মেডিকেল ক্যাম্প করার মাধ্যমে আমরা সাধারণ মানুষের আস্থা অর্জনের চেষ্টা করছি। তাদের এই কৌশল কাজেও দিচ্ছে। মার্কিন সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI এর ডিসেম্বরের জরিপে দেখা গেছে, বাংলাদেশের মানুষের কাছে এখন সবচেয়ে পছন্দের দল হলো জামায়াত। এমনকি জনপ্রিয়তায় তারা বিএনপির সঙ্গে সমানে টক্কর দিচ্ছে। জামায়াতের এই নতুন কৌশলের সবচেয়ে বড় চমক হলো তরুণ প্রজন্মের সঙ্গে তাদের জোট। জেএনজি বা তরুণ প্রজন্ম হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। তাদের গড়া জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সঙ্গে নির্বাচনী জোট বেঁধেছে জামায়াত। অন্যদিকে ডাকসু নির্বাচনে শিবিরের বাজিমাত করা প্রমাণ করে যে জামায়াত এখন আর কেবল দাড়ি টুপিওয়ালা বয়স্কদের দল নয়, তারা তরুণদের সেন্টিমেন্ট বা আবেগকেও কাজে লাগাতে শিখেছে। এক সময়ের নিষিদ্ধ এই দলটি এখন দুর্নীতির বিরুদ্ধে ক্লিন ইমেজ বা স্বচ্ছ ভাবমূর্তি বিক্রি করছে। ঢাকার রাজপথে ডাব বিক্রেতা থেকে শুরু করে সাধারণ খেটে খাওয়া মানুষ অনেকেই এখন মনে করছেন আওয়ামী লীগ ও বিএনপির ব্যর্থতার পর জামায়াতই হয়তো দেশের জন্য নতুন কিছু করতে পারবে। দেখা গেছে খোদ তারেক রহমানও জানেন এসব তথ্য।
তবে মুদ্রার উল্টো পিঠও আছে। রয়টার্স বলছে জামায়াতের এই উত্থানে দেশের উদারপন্থী সমাজ, নারী এবং সংখ্যালঘুরা গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন। জামায়াতের আমির কিছুদিন আগেই নারীদের জন্য 5 ঘন্টা কর্মদিবসের প্রস্তাব দিয়েছিলেন, যাতে তারা সংসার সামলাতে পারেন। এটিকে নারী অধিকার কর্মীরা দেখছেন নারীদের কর্মক্ষেত্র থেকে ঘরে ফেরানোর এক সূক্ষ্ম কৌশল হিসেবে। নারীপক্ষর শিরিন হক রয়টার্সকে বলেছেন, এগুলো সব নির্বাচনী চাল। ক্ষমতায় গেলে তারা আবার পুরনো গোড়া নীতিতেই ফিরে যাবে এবং নারীদের উপর বিধিনিষেধ চাপাবে। বাংলাদেশের জনসংখ্যার প্রায় 8% হিন্দু ধর্মাবলম্বী। 5 আগস্টের পর থেকে দেশের বিভিন্ন স্থানে মাজার এবং হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনা তাদের আতঙ্কিত করে তুলেছে। যদিও জামায়াত বলছে তারা এসবের সঙ্গে জড়িত নয় এবং প্রথমবারের মতো তারা একজন হিন্দু প্রার্থীকেও মনোনয়ন দিয়েছে, তবুও সংখ্যালঘুরা আশ্বস্ত হতে পারছেন না। এক সংখ্যালঘু নেতা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেছেন, জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশ একটি কট্টর ইসলামী প্রজাতন্ত্রে পরিণত হতে পারে। আজ আমি আমার জীবন নিয়ে শঙ্কিত। জামায়াত অবশ্য দাবি করছে তারা সব ধর্মের মানুষের সঙ্গে সুসম্পর্ক চায় এবং কোনো সহিংসতায় তারা বিশ্বাসী নয়। এদিকে জামায়াতের সঙ্গে আমেরিকার এই মাখামাখি প্রতিবেশী ভারতের জন্য এক বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারত দীর্ঘদিন ধরেই জামায়াতকে পাকিস্তানের ঘনিষ্ঠ এবং ভারতের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে আসছে। আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক মাইকেল কুগেলম্যানের মতে, ভারত মনে করে জামায়াত বাংলাদেশে ক্ষমতায় আসা মানেই পাকিস্তানের প্রভাব বেড়ে যাওয়া, যা ভারতের জন্য সরাসরি নিরাপত্তার ঝুঁকি। কিন্তু আমেরিকা এখন আর ভারতের চশমা দিয়ে বাংলাদেশকে দেখছে না। ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র মনিকা শি স্পষ্টই বলেছেন, আমেরিকা কোনো নির্দিষ্ট দলের পক্ষ নিচ্ছে না, বরং বাংলাদেশের জনগণ যাকে বেছে নেবে তাদের সঙ্গেই কাজ করবে। এর মানে হলো ভারতের উদ্বেগ থাকলেও আমেরিকা তাদের নিজেদের স্বার্থকেই প্রাধান্য দিচ্ছে। শেষমেশ চিত্রটা দাঁড়াচ্ছে এমন, হাসিনা পরবর্তী বাংলাদেশে ক্ষমতার সমীকরণ দ্রুত পাল্টাচ্ছে। যে আমেরিকা একসময় জামায়াতকে এড়িয়ে চলত, তারাই এখন জামায়াতকে এঙ্গেজ বা সম্পৃক্ত করার নীতি নিয়েছে। এর কারণ সম্ভবত জামায়াতের ক্রমবর্ধমান জনপ্রিয়তা এবং মাঠের রাজনীতিতে তাদের শক্তিশালী অবস্থান। আমেরিকা বুঝতে পারছে আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে জামায়াতকে বাদ দিয়ে কিছু করা কঠিন হবে, তাই তারা আগেভাগেই বন্ধুত্বের হাত বাড়িয়ে রাখছে, যাতে ভবিষ্যতে দলটিকে নিজেদের নিয়ন্ত্রণে রাখা যায়। তবে এই বন্ধুত্ব শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনীতির জল কোথায় নিয়ে দাঁড় করায় এবং জামায়াত তাদের সফট বা নমনীয় ইমেজ ধরে রেখে ক্ষমতায় আসতে পারে কিনা তা দেখার জন্য আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে।